वरिष्ठ नेता श्री सुब्रत भट्टाचार्य, प्राक्तन जिला सभापति रवीन्द्र चंद्र देव, श्रीभूमि म्यूनिसिपल बोर्डर चेयरमैन, मंच उपस्थित अन्य सभी वरिष्ठ नेतृवृंद, आज सामने करीमगंजेर विभिन्न प्रांत থেকে আসা आत्मीय कार्यकर्ता, भगिनी, बहन, भाई, छोटे भाई, बड़े भाई और सभी हमारे आत्मीय जनगण, सबाइके आमी नमस्कार जानाई। और 3টা বাজার সময় মিটিং ছিল আর এখন সময় হলো 6:30। আর পরেও আপনাদের যে ধৈর্য, এই ধৈর্যটাকে আমি সালাম জানাইছি। আর আপনারা আমার থেকে, ভারতীয় জনতা পার্টি থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। আজকে যে সময় ये भारतेर स्वर्णिम समय, प्रधानमंत्री नरेंद्र मोदी जी बलिष्ठ नेतृत्वे और आसामेर मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा महाशयर नेतृत्वे आज देश एवं राज्य विकासेर एक नव दिगंत आगे आग बढ़िছে। मैं बंगाली दुटाते कोৱাৰ চেষ্টা কৰিম, बंगाली শুদ্ধ ক'বৰ চেষ্টা কৰিম, बंगाली भाषा বাৰু অলপ চলপ জানো ক'ব পৰা কৰি, বঙালী চেষ্টা কৰিম। নিজৰ ভাষা আমাৰ নিজৰ স্বদেশৰ ভাষা গৌৰৱ কৰিব লাগে, কথা কোৱাৰ अभ्यास কৰিব লাগে। तो ये नरेंद्र मोदी जी हमारे जो नेतृत्व, ये नेतृत्व पूरा देश आज विश्व सबसे बड़ो जो 5টি অর্থনীতি আছে, এই 5টি অর্থনীতির 5 নম্বর স্থানে आज আমি ওই গৌরবপূর্ণ স্থানে আমি দখল করার আমার যে সামর্থ্য, এই সামর্থ্যতে আমি প্রকাশ করাই নাই। আমি বিশ্বের সর্ববৃহৎ 5টি অর্থনীতির অন্যতম অর্থনীতি হিসাবে আমি আমার পরিচয় দেওয়ার যে শক্তি আর সামর্থ্য, এই সামর্থ্যটা नरेंद्र मोदी जी नेतृत्वे আমি পাইছি। সেই জন্য আমি नरेंद्र मोदी जी उत्तर पूर्वेर प्रति, आसामेर प्रति যে অনুকম্পা, যে ভালোবাসা, যে সংবেদনশীল ওনার নেতৃত্ব, আসামের সুদূরী এমন করে উনি কাজ করেছি গত 10 বছরে, যার পরিণতিতে আমি দেখেছি ভারতবর্ষের অন্য রাজ্যের মতো আসাম সহ উত্তর পূর্ব ভারত आज विकासेर नई गति को आज प्राप्त किया है। आज बराक वैली जो आसाम का बहुत गुरुत्वपूर्ण, हमारे जो अंतर्राज्यिक सीमा भी हम लोग इस बराक वैली से संयुक्त होते हैं और अंतर्राष्ट्रीय सीमा भी इस बराक वैली से हम संयुक्त होते हैं। इस बराक वैली में আমি এই বরাক ভ্যালিতে প্রবাস করেছি
বরাক ভ্যালির জনগণের সঙ্গে আমি সংগঠনের কাজ করেছি। 10 সাল 12 সাল আগের কথা যখন আমার মনে আছে, তখন আমি আপনার সবারও এইটাই মনে আসবে যে শিলচর থেকে করিমগঞ্জ আসার একমাত্র যেটু রাস্তা ছিল, ও রাস্তাটার হালত কেমন ছিল। 4 ঘন্টা লাগছিল, 4.5 ঘন্টা, 5 ঘন্টা লাগছিল। আজকের সময় নরেন্দ্র মোদী আসার পরে আসামে সর্বানন্দ সোনোয়াল ডাঙ্গরিয়ার সরকার আসার পর, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সরকার আসার পর এই বরাক ভ্যালি উন্নয়নের যেটা মাত্রা ছিল খুব স্লো ছিল, আর এই মাত্রাটি এমন তীব্র বেগে আগে বেরিয়েছে যে আজকে বরাক ভ্যালি আর 10 সাল 12 সাল আগে বরাক ভ্যালির অবস্থা আকাশ পাতাল পার্থক্য আমি অনুভব করতে পারি। বরাক ভ্যালিতে আসাম সরকারের সচিবালয় স্থাপন হবে, এইটা আমাদের স্বপ্নেও আসা বিষয় ছিল না। এখন আমার সরকারের বরাক ভ্যালিতে আসাম সরকারের সচিবালয় একটি স্থাপন করবে। ইতিমধ্যে সচিবালয়ের কাজ, জমিন, এই কাজ তো আগেও বেড়েছে। আর পুরো যে বরাক ভ্যালিতে যে কমিউনিকেশনের যেটা মাধ্যম, বিশেষ করে রোড কমিউনিকেশন, এই রোড কমিউনিকেশন দিয়ে আজ খুব ভালো এক পরিস্থিতি আমি দেখেছি। আর এটা সম্ভব হয়েছে একমাত্র নরেন্দ্র মোদীজির আসামের প্রতি ঢোকা সংবেদনশীল নেতৃত্ব, দায়িত্ব, আর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়ার জি দূরদর্শী নেতৃত্বে। আজ পঞ্চায়েত নির্বাচন আগামী 2 মেতে অনুষ্ঠিত হবে। 2 মেতে অনুষ্ঠিত হবে। 2 মেতে আমি আমাদের পঞ্চায়েতের যেগুলো প্রতিনিধি, বিজেপি সমর্থিত এনডিএ প্রার্থী, আমাদের যত কার্যকর্তা এই নির্বাচনে ক্যান্ডিডেট আমি প্রক্ষেপ করেছি, ওই সব আমাদের ক্যান্ডিডেটকে বলার আপনাদের প্রয়োজন নাই যে আপনাদেরকে কিসের চিহ্নে ভোট দিব। পদ্ম ফুলের চিহ্নে আপনাদেরকে ভোট দেওয়ার অভ্যাস আজকের নয়। এই অভ্যাসটা আমি যখন এই রাষ্ট্রপতি বিচারের সঙ্গে জড়িত হয়েছিলাম 90 দশকে, তখন এই 90 দশকের শুরুয়াত আরম্ভণীতে এই পরিবেশটা আমি দেখেছিল। 91 বিধানসভা নির্বাচন আর 91 লোকসভা নির্বাচন একসঙ্গে হয়েছিল। আর ওই নির্বাচনে বরাক ভ্যালি থেকে 9টি বিধানসভা আসন, 2টি লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি বিজয় হয়েছিল। আপনাদের আশীর্বাদ, সেই জন্য বরাক ভ্যালি আসার আমার যে মন, ভারতীয় জনতা পার্টির যে দেশগুলি বেশ কিছু কয়েকটা জায়গা আছে, কয়েকটা অঞ্চল আছে, ওই অঞ্চলের মধ্যে আসামে বা ভারতবর্ষে বরাক ভ্যালি একটা অন্যতম অঞ্চল, যেখানে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী শক্তির তামাম এক শক্তিশালী ভেটি পূর্বে আজকে 30 সাল 40 সাল পূর্বে এই ভেটিটা আমি নির্মাণ করেছিলাম। এই বরাক ভ্যালি আজকে শ্রীভূমির জনতার যে আশা আকাঙ্ক্ষা,
এই শ্রীভূমিতে আমি আগামী পঞ্চায়েত নির্বাচনে আমার জেলা পরিষদের যে আমার প্রার্থী আমার আঞ্চলিক পঞ্চায়েতের যে শাসন করার জন্য না, সেবা করার জন্য আমি এই পঞ্চায়েত নির্বাচনে আমাদের যে সংকল্প শ্রীভূমির রাইজকে গ্রামের যেমন রাইজ আছে, যত গ্রামের আমার ভাই বোনেরা আছে, এই গ্রামবাসী ভাই বোনেরা যতগুলি আকাঙ্ক্ষা আছে, এই আকাঙ্ক্ষাটা পূর্ণ করার জন্য আর পূজ্য মহাত্মা গান্ধীদের যে পঞ্চায়েত ব্যবস্থার যে ওনার স্বপ্ন ছিল গ্রাম সমাজ, গ্রাম সমাজকে পূর্ণতা প্রাপ্ত করার জন্য পঞ্চায়েত ব্যবস্থা একটা বলিষ্ঠ মাধ্যম। পূজ্য মহাত্মা গান্ধী গ্রাম সমাজ আচার্য বিনোদ ভাবে মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজ বা গ্রামোদয় আচার্য বিনোদ ভাবে সর্বোদয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অন্ত্যোদয় আর অটল বিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদীজির রাষ্ট্রোদয়ের যে স্বপ্ন, গ্রামোদয় সর্বোদয় অন্ত্যোদয় আর রাষ্ট্রোদয়ের যে স্বপ্ন, গ্রামবাসীর উন্নয়নের যে স্বপ্ন, এই স্বপ্নটি সাকার করার জন্য আপনারা সবাই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করতে হবে, সবাই করতে হবে। যে পার্লামেন্ট নির্বাচন হয়ে গেছে, আবার পঞ্চায়েত নির্বাচনে আমার ভোটটা না দিলেও চলবে না। পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব নির্বাচনে নাগরিকের যে কর্তব্য, নাগরিকের যে দায়িত্ব, এই দায়িত্ব তো মহান দায়িত্ব। এই দায়িত্ব আমি সবাই মিলি এক ভারত শ্রেষ্ঠ ভারত পঞ্চায়েত রাজ ব্যবস্থার মাধ্যমে, শক্তিশালী পঞ্চায়েত রাজ ব্যবস্থার মাধ্যমে আমি শক্তিশালী গণতন্ত্রের ভেটিও মজবুত করতে হবে। আর শক্তিশালী গণতন্ত্র মজবুত করার পর আমি আমার এই অঞ্চল, এই শ্রীভূমি, আমাদের বরাক ভ্যালি, আসাম, পুরো আসামের জনগণে, গ্রামের জনগণে সুশাসন, গুড গভর্নেন্স দিয়ে আমার যেটা সংকল্প, এই সংকল্পটা আমি পুরা করব। সেই জন্য আমি এই পঞ্চায়েত নির্বাচনে আমি আপনাদের সেবা করার জন্য আরো এবং পূজ্য গান্ধীজি, বাজপেয়ীজি, মোদীজি, দীনদয়াল উপাধ্যায়জি, আচার্য বিনোদ ভাবেজির যেটা সংকল্প, এই সংকল্পটি আমি পুরা করার জন্য এই নির্বাচনে আমি অবতীর্ণ হয়েছি। আপনার মানে আগে মধ্যে আমার নেতারা এর আগে আসন নিশ্চয় দিয়েছে 9 জন নেতা, তো 9 জন নেতার ভাষণ আপনারা শুনেছে। এই সময় আপনার কান আর শব্দ শোনার ইচ্ছা নাই। এই সময় 9 জন নেতার ভাষণ শোনার পরে 10 নম্বর জনের ভাষণ শোনার ধৈর্য ধরে যে আমার ভাই বোনেরা এখানে বসে আছে, এটাকেও আমি সেলুট করবো। অত 10 জন নেতার ভাষণ শোনা এই জন্য আমি আপনাকে অনুরোধ করেছি 2 মেতে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে আপনারা সবাই এক সংকল্প নিয়ে যে আমি গ্রামবাসী জনতার সবার জন্য, বরাক ভ্যালি শ্রীভূমির জনতার সেবার জন্য আমি সবাই
মিলিয়া এখানে আমার 3 জন জেপিসি প্রার্থীও আমার মঞ্চে উপস্থিত আছে। আমাদের সুপ্রাকান্দি মাঝগ্রাম সুপ্রাকান্দি আমাদের জেলা পরিষদের প্রার্থী সাথীরয় পুরী আমাদের এই মধ্যে সাথীরয় পুরী নমস্কার জানাইছে আপনার সবাইকে। আর আপনার সবাই সে আশীর্বাদ আশা করছে, আপনাদেরকে সমর্থন আশীর্বাদ আশা করেছে। আমাদের অর্চনা সরকার দত্ত মালুয়া শ্রীগুড়ি থেকে আমাদের জেলা পরিষদের প্রার্থী, ওনাকেও আপনারা সবাই আশীর্বাদ করবেন। তারপরে আমার শ্রীমন্ত কানিসাই জেলা পরিষদের প্রার্থী কিসমত সুলতানা, উনিও আপনার মধ্যে কিসমত সুলতানাকে আপনারা আশীর্বাদ করবেন। তারপরে আমাদের মধ্যে 12 জন আমার 12 জন আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থী এই মঞ্চে উপস্থিত আছে। ক্রমশ রোনাল্ডো বিশ্বাস, কৃষ্ণ দাস, লক্ষ্মী দে দাস, রীতা মালাকর, বিজয়া পাল, শিল্পী দাস, সালমা বেগম, জয়ন্ত দাস, বিপ্লব কুমার রয়, কামাখ্যা নাথ, জিল্লুর আহমেদ, অমিত নাথ। আপনারা সবাই বসে একবার আইসকে প্রণাম করবো। বসে নো এখানে নিচে করিয়া প্রণাম করবো আইসকে আশীর্বাদ দেখেন। ধন্যবাদ। তো আমি আর বেশি কথা বলবো না। আমি ভারতীয় জনতা পার্টি এনডিএ একসাথে নির্বাচন, আমি এবার একসাথে আমি নির্বাচনে অবতীর্ণ হয়েছে। কিছু সিটে আসাম গণ পরিষদ পরিষদের প্রার্থী থাকবো, আর বেশিরভাগ সিটে ভাজপার প্রার্থী থাকবো। তো 12 আর 4 তো সব আমার প্রার্থী এনডিএ প্রার্থী, বিজেপি এসিপি এনডিএ প্রার্থী। তো 2 তারিখে যখন আপনারা ভোট দেওয়ার জন্য ঘর থেকে বাইরে যাবেন ভোট কেন্দ্রে, তখন দেখবেন ব্যালট পেপারে কমল ফুল দেখবে, তো কমল ফুলে আপনারা সাপ মারবে। আর কমল ফুল দেখে না, হাতি দেখেছে পদ্ম ফুল। ভোট দিব কোনখানে? পদ্ম ফুলের মাঝখানে। এটা তো আমার স্লোগান আছে, এটা স্লোগান। ভোট দিব কোনখানে? পদ্ম ফুলের মাঝখানে। আর পদ্ম ফুল না থাকলে কি করবো? ফিরে আসবো না। পদ্ম ফুল না থাকলে ওখানে হাতি থাকবো। তো পদ্ম ফুল মানে হাতি, হাতি মানে পদ্ম ফুল। যে হাতি না থাকলে পদ্ম ফুল থাকবে, পদ্ম ফুল না থাকলে হাতি থাকবে। তো হাতি পদ্ম ফুল হাতি, হাতিতে আপনারা মারবেন। তো ভোট দিব কেমন করি? হাতির ছবি কি? হাতির সাপে, হাতির সাপে সাপ মারবে। গতিকে এটা এখন আমাদের যে এনডিএ যে সংকল্পনা, আমি সবাই সব প্রার্থীকে আমি সবাই আশীর্বাদ দিতে হবে। আপনারা সবাই আশীর্বাদ দিবেন। আর আমি নিশ্চিত যে জেলা পরিষদ এনডিএ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে শ্রীভূমিতে গঠন হবে। এটা কেউ বাধা দিতে পারবেন না। জেলা পরিষদ আমার থাকবো, আঞ্চলিক পরিষদগুলো আমারই থাকবো, আর পঞ্চায়েতগুলো
আমারে হবে না, আমাদের রাজ্যকর্তার নেতৃত্ব নেবে পঞ্চায়েত সভাপতি, পঞ্চায়েত সভানেত্রী। তো আজকের এই সময়ে আমি আর বেশি বলবো না। আমি বিজেপি ভারতীয় জনতা পার্টির সভাপতির রূপে আমি আজকে কথা দিলাম, পঞ্চায়েতে আমি এক সংকল্প পত্র, পঞ্চায়েত নির্বাচনের জন্য এক সংকল্প পত্র এক আমি আপনাদের সামনে আমি প্রকাশ করি। এই কারণে সংকল্প পত্রে যেগুলি বিষয় জনগণের কল্যাণের জন্য, গ্রামীণবাসীর কল্যাণের জন্য ওইখানে প্রতিশ্রুতির মতো রাখা হবে। সব প্রতিশ্রুতি এক এক করে আপনার জন্য, আপনাদের জন্য আমি এই প্রতিশ্রুতি পূরণ করব। এটা আপনাদেরকে সন্ধ্যাবেলা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসাবে আরেকবার প্রতিশ্রুতি দিলাম। আমি প্রতিশ্রুতি দিয়ে কাজ করা পারছি। প্রতিশ্রুতি দেওয়ার পরে হাতে যাওয়া প্রার্থী নয়, যে বলেছি ওইটা করে দেখেছি। আমি বলেছিলাম এক দেশে আপনারা যাও, এখন আপনারা যাও, নমস্কার করে এগিয়ে করে যাও। আমি 1952-তে, তখন তো বিজেপি ছিল না, তখন তো ভারতীয় জনসংঘ ছিল। ভারতীয় জনসংঘ 1952-তে বলেছিলেন, আমি বলেছিলাম, আমার পূর্বের প্রাক্তন নেতৃত্বে বলেছিলাম যে एक देश में दो प्रधान, दो विधान, दो निशान नहीं चलेगा। 1952 में हमने कहा, और 1952 के बाद जब हम अपना शक्ति से सदन में आया, तब 2019 में हमने 5 अगस्त को हमने वो करके दिखाया है, जो हमने 1952 में बोला था, एक देश में एक विधान, एक प्रधान, एक निशानी रहेगा, जो नहीं रहेगा। कश्मीर से हमने 370 हटा करके हमने दिखा दिया है। हम जो कहते हैं वो करके भी दिखाते हैं। তারপরে এই দেশে কি কত সিদ্ধান্ত দেশের জন্য, দেশের জনতার জন্য আমি গ্রহণ করেছি, কত বিল সংশোধন করেছি। ওই কয়েকদিনের আগে আমি আমার সংসদে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এই বিলটা আমি সংশোধন করেছি। সংশোধনী নাই, কেবল সংশোধনী নাই, এই সংশোধনী অক্ষরসহ আগামী সময়ে আমি এই বিলটা, এই বিধেয়কটা, এই আইনটা আমি কার্যকরী করব। ইতিমধ্যে এই বিলটা আইনের রূপান্তর হয়ে গেছে, রাষ্ট্রপতি মহোদয় স্বাক্ষর হয়ে গেছে। এখন এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট যে আমার আইন, সংশোধনী যে আইন, এই আইনে আলম নিয়ে কংগ্রেস, বামপন্থীরা মুসলমানের মধ্যে, দেশের সাধারণ জনতার মধ্যে ফেক নেগেটিভ অপপ্রসারে চেষ্টা করেছি যে এই আইন হওয়ার পর মুসলমানের এই যে ওয়াকফ প্রপার্টি, এই ওয়াকফ প্রপার্টিটা ওনার হাতে থাকবো না, এটা সরকারের সম্পত্তি হয়ে যাবে। এটা একেবারে মিথ্যা। ওয়াকফের সম্পত্তিটা আমি সায়েন্টিফিক ম্যানেজমেন্ট আর ওয়াকফের যেটা সম্পত্তি থাকবো ওইটার প্রপার রেজিস্ট্রেশন, প্রপার সার্ভে হওয়ার পরে এই সম্পত্তিটা প্রপার ব্যবহার করবে। আর যে মুসলমান সমাজের যে দুর্বল লোক আছে,
আমার মুসলমান মহিলা আছে, উইডো আছে, চিলড্রেন্স আছে, অরফেন্স আছে। এই সবের জন্য ওয়াকফের যেটা মূল লক্ষ্য, ওয়াকফ কে করতে পারে? নিজের সম্পত্তি, একমাত্র নিজের সম্পত্তির লিগেল যে ওনার, উনি ওয়াকফ করতে পারে। Once is off, always is off. Or is of property ব্যবহারের কথা, এই সম্পত্তির প্রপার ম্যানেজমেন্টের কথা 2006 সালে সারসার কমিটি বলেছিল। 43 লাখ হেক্টর জমিন আজ ভারতের ওয়াকফ প্রপার্টি। 43 লাখ হেক্টর জমি, 9 লাখ প্রপার্টি আজকে ওয়াকফ বোর্ডের। 9 লাখ প্রপার্টির প্রপার ম্যানেজমেন্ট, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, সার্ভে হওয়ার পরে সারসার কমিটি বলেছিলেন যে এই প্রপার্টির মাধ্যমে মিনিমাম 12,000 কোটি টাকা প্রতি বছর ইনকাম হইতে পারে ওয়াকফ বোর্ডে। কিন্তু ইনকাম হয়েছে কেমন? সেই সালের পর 2022-23 সালে ওয়াকফ বোর্ডের প্রপার্টি যেটা ইনকাম মাত্র 163 কোটি টাকা। 163 কোটি টাকা বছরের ইনকাম ওয়াকফ বোর্ডের। 2% 3% মুসলমানের হাতে ওয়াকফ প্রপার্টিটা রয়ে গেছে। ওনার ওখানে সিন্ডিকেট চালাচ্ছে। 98% মুসলমান লোকরা ওয়াকফ প্রপার্টির প্রপার ইউজ থেকে বঞ্চিত হয়েছে। আমি এই 98%, 97% দুর্বল মুসলমান মহিলা, দুর্বল মুসলমান লোকের জন্য এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট করেছে, বোর্ড অ্যামেন্ডমেন্ট করেছে। এর মতো আর কিছু রাষ্ট্রের জন্য, দেশের জন্য সিদ্ধান্ত নিয়েছি। ট্রিপল তালাক, তারপরে আমি जो आईपीसी इंडियन पेनल कोड এই যে ব্রিটিশের যেটা আইন ছিল, ওই ব্রিটিশের আইনটাকে আমি অ্যামেন্ডমেন্ট করে আমি বিএনএস করছে ভারতীয় ন্যায় সংহিতা করেছি। পেনাল কোড শাস্তি বিধানের পরিবর্তে আমি ন্যায় বিধানের ব্যবস্থা করেছে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, অমিত শাহজির নেতৃত্বে শাস্তি বিধানের যে ব্যবস্থা ছিল তার পরিবর্তে ন্যায় দেওয়ার ব্যবস্থা করেছে। ইন্ডিয়ান পেনাল কোডের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা আমি আমার সরকারের সঙ্গে করেছি। এগুলি সব সিদ্ধান্ত দেশের জন্য নেওয়া হয়েছে। দেশের জনতার যে আশা আকাঙ্ক্ষা, ভারত মাতাকে আমি বিশ্বগুরু বানাবার আমার যে লক্ষ্য, আমার যে অন্তিম লক্ষ্য, বিশ্বগুরুর জন্য সব ভারতীয়কে এক সংকল্পে দাঁড়াইতে হবে। এক সংকল্পে समान प्रयास से आगे हम लोग बढ़ना होगा। समान लक्ष्य, समान आकांक्षा। मोदी जी के भाषण में सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास। हम सब लोग मिल करके भारत को आगे बढ़ाना है। केवल कुछ जेपीसी जिताना है, केवल कुछ एपी मेंबर जिताना है, कुछ एमएलए जिताना है, कुछ एमपी जिताना है, यही हमारा अंतिम लक्ष्य नहीं है। इस मातृभूमि को हमेशा के लिए सुरक्षित रखना, भविष्य पीढ़ियों में एक सुरक्षित भारत को देके जाना, यही हमारा अंतिम लक्ष्य है। बांग्लादेश में क्या हो रहा है हम सबको पता है। क्या था बांग्लादेश, आज बांग्लादेश में क्या हो रहा है। भारत में 22 करोड़ मुसलमान हैं, पाकिस्तान में 18 करोड़ मुसलमान हैं, ईरान इराक में भी मुसलमान हैं। मुस्लिम जो देश है, पाकिस्तान में मुस्लिम का हालत क्या है।
पाकिस्तान में मुस्लिम नमाज पढ़ते समय भी बम फोड़ देता है। सबसे सुरक्षित अगर इस दुनिया में जो माइनॉरिटी अगर है तो भारत भूमि में सबसे सुरक्षित है। बांग्लादेश में भी हमारा माइनॉरिटी का हालत क्या है, पाकिस्तान में क्या है भारत माइनॉरिटी का, कौन उसका चिंता करेगा? चिंता करने वाला एक ही देश है, वो देश है भारत। भारत चिंता करेगा। हर समय आने से हमको जो भी करना, जो भी स्टेप लेना है, एक समय में वो भी स्टेप लेने के लिए हम पीछे नहीं हटेंगे। इसलिए केवल शासन के लिए भाजपा नहीं है, भाजपा एक राष्ट्रवाद के जो हमारे जो राष्ट्रवादी विचार है, विचार को आगे बढ़ाकर लेके जाने वाला कई सारे संगठनों में, राजनीतिक क्षेत्र में एक बड़ा संगठन, बड़ा आंदोलन का एक बड़ा पार्ट है भारतीय जनता पार्टी। हम सब लोग मिल करके इस देश को सुरक्षित भी रखेंगे, इस देश को विकसित भी करेंगे। मोदी जी के भाषा में विकसित भारत भी और क्या शब्द है तो सब लोग को मालूम होना चाहिए, विकास भी विरासत भी, विकास भी करेंगे, विरासत को भी संभालेंगे। और मोदी जी का भाषा में यही समय है, सही समय है, यही समय है, सही समय है। भारत का स्वर्णिम युग प्रारंभ हुआ है। इस स्वर्णिम युग में 140 करोड़ भारतीय अगर एकजुट होकर के इस देश के लिए समर्पण करते हैं, इस देश के लिए संकल्प करते हैं, तो वो दूर हमारे सामने में ज्यादा दिन दूर नहीं है। 2047 नहीं, 2047 जब भारत आजादी का 100 साल पूरा करेगा, उससे पहले ही भारत विश्व का सबसे नंबर 1 शक्तिशाली राष्ट्र बन जाएगा। और इससे साथ जैसे अमेरिकन सिटीजन गौरव करता है, हम अमेरिकन सिटीजन है, विश्व के सबसे शक्तिशाली राष्ट्र का नागरिक है। क्या भारत का नागरिक का वही सत्ता नहीं होना चाहिए? क्या भारत के नागरिक के मन में कल्पना नहीं होना चाहिए कि हम भी हमारे आंखों के सामने हमारे भविष्य पीढ़ियों को विश्व का सबसे शक्तिशाली राष्ट्र का नागरिक का जो गौरव है, वो गौरव प्राप्त करने के लिए हम अपने देश के लिए काम करेंगे, अपने समाज के लिए काम करेंगे। हम भी अपने गर्व से बोलेंगे, हम भी विश्व का सबसे बड़ा शक्तिशाली देश का नागरिक है। यही सपना हमारा, दूसरा कुछ नहीं है। यही सपना है, भारत माता की जय। और क्या है दूसरा कुछ सुना नहीं है, केवल भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। यही भारत माता का जय जयकार करना, यही भारत माता के जो हमारे जो भाई बहन है, हमारे भारत माता का सुपुत्री है, उनके साथ मिल करके हम सब लोग इस जो लक्ष्य है, मेरा भारत को महान बनाने का, इस लक्ष्य को, इस संकल्प को सिद्धि में रूपांतर करने के लिए आप सबका हम साथ है। भाजपा आप सबका समर्थन चाहता है, भाजपा आप सबका एक साथ कदम मिलाकर आगे बढ़ना चाहता है। यही हमारा आपसे निवेदन है। पंचायत से पार्लियामेंट तक सभी चुनाव में आप सब लोग भाजपा का साथ दिया है, आने वाले समय भी देंगे, 2 तारीख को भी देंगे, लेकिन इस बार थोड़ा सा समय कम है। सुबह 7:30 बजे से शायद 4 बजे तक है चुनाव, इसीलिए थोड़ा इस 2 तारीख को हम सब लोग पहले वोटदान करेंगे, बाद में हम लोग जलपान करेंगे। पहले वोटदान, बाद में जलपान। यही नीति लेकर के सब लोग अपना जो डेमोक्रेटिक राइट है, गणतांत्रिक अधिकार है, वोटाधिकार 100% इस अपना वोट को पोलिंग करके आपका अधिकार को साबित करके आप सब लोग एक साथ
अपने बराबरी अपने श्री भूमि का विकास का हमारा जो संकल्प है, भाजपा का जो संकल्प है और एनडीए का जो संकल्प है, इस संकल्प को पूरा करने में आप सब लोग हमारे साथ देंगे। ऐसे उम्मीद के साथ मैं अपने सभी उम्मीदवारों को पहले से हमने उनका जीत का बधाई देते हुए आप सभी को बेंगली नववर्ष, असमिया नववर्ष, बंगाली बिहू का शुभेच्छा देते हुए मैं अपना वाणी को यहाँ विराम देता हूँ। बहुत बहुत धन्यवाद। सब लोग बोले मेरे साथ एक साथ, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। नरेंद्र मोदी जी जिंदाबाद, नरेंद्र मोदी जी जिंदाबाद, जेपी नड्डा जी जिंदाबाद, जेपी नड्डा जी जिंदाबाद, डॉक्टर हिमंत बिस्वा शर्मा जी जिंदाबाद, डॉक्टर हिमंत बिस्वा शर्मा जी जिंदाबाद, श्री भूमि के सभी कार्यकर्ता जिंदाबाद, श्री भूमि के सभी जनगण जिंदाबाद, सभी नागरिकगण जिंदाबाद, सभी नागरिकगण जिंदाबाद, सभी ग्रामवासी जिंदाबाद, सभी ग्रामवासी जिंदाबाद। बहुत बहुत धन्यवाद।